বাংলাদেশে খবরের অভাব নাই, সুতরাং ভাবলাম কিছু চটকদার সংবাদ আছে আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ 2 কর্মকর্তাকে বদলে ফেলা হয়েছে। এই 2 কর্মকর্তার মধ্যে অন্যতম একজন যে ব্যক্তি জামাতের পারপাস সরাসরি সার্ভ করত, যিনি কিনা পাকিস্তান সফরে গিয়েছিলেন, পাকিস্তান এম্বাসি, পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই, যাদের সাথে তার একটা মারাত্মক সম্পর্ক, মারাত্মক যোগসাজশ আছে, সেই সেনা কর্মকর্তা সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে দেওয়া হয়েছে। আবার সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্ট ডকের জিওসি ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সেনাবাহিনীর সব থেকে বিতর্কিত কোনো ব্যক্তি থাকলে এ অন্যতম। জামাত ক্ষমতায় আসলে নিঃসন্দেহে এই কামরুল্লাহকে সেনাপ্রধান বানাইতো, যে কোনো ওয়েতে বানাইতো। বিএনপি বুঝে গিয়েছে, বিএনপি জানে, সুতরাং বিএনপি তাকে দিয়েছে জায়গা মতো। যেটা মূল প্রসঙ্গ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে, কোনো শেখ পরিবারের ব্যক্তি, শেখ পরিবারের আত্মীয়, এদেরকে কোনোভাবেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না। এটা আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। যেই ব্যক্তি শেখ পরিবারেরটা খেয়ে, শেখ পরিবারের দয়ায় সেনাবাহিনীর প্রধান হয়ে শেখ পরিবারের বুকে মারে, সেই ব্যক্তি বিএনপির প্রধান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বুকের বাটন খুলে দেবে না, এর কোনো নিশ্চয়তা তারেক রহমান সাহেব দিতে পারবেন না। সুতরাং আমার আহ্বান থাকবে, জেনারেল ওয়াকারকে আপনারা দ্রুত সরিয়ে দেন। এই ব্যক্তি বাংলাদেশের আজকের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী। বাংলাদেশে যে মবের কালচার সৃষ্টি হয়েছে, বাংলাদেশে হাসনাত, সার্জিস, মাহফুজ, নাহিদ, আসিফের মতো অসংখ্য টুকাই সৃষ্টি হয়েছে, লাগামহীন হয়েছে। প্রত্যেকটা কাজের পেছনে যেই মানুষটা আড়াল থেকে সহায়তা করেছেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান। একথা আপনারা কে কিভাবে বলবেন, কে কিভাবে ব্যাখ্যা দেবেন আমি জানি না, তবে এটা সত্য। এই এনসিপি নামক সেনাবাহিনীর যে পলিটিক্যাল উইংস, এটা সরাসরি ওয়াকারের নেতৃত্বে, ওয়াকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং সামনের দিনও হবে। কথিত আছে গোয়েন্দা মারফতে একাধিক তথ্য মতে হাসনাত আব্দুল্লাহকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাশ করিয়েছে আমাদের কথিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই আসনে বিএনপি মনোনীত যেই সংসদ সদস্য প্রার্থী ছিল, তাকে মিথ্যা ঋণ খেলাপির মামলায় জড়িয়ে তার মনোনয়নপত্রকে বাতিল বলা হয়েছে, অবৈধ ঘোষণা করা হয়েছে ইলেকশন কমিশনের মধ্য দিয়ে, এবং হাসনাতকে সে অঞ্চল থেকে বের করে আনা হয়েছে। কারণ ওয়াকারুজ্জামান হাসনাতকে সংসদে দেখতে চেয়েছিল। হাসনাত ওয়াকারের এক প্রকার প্রতিনিধি। ওই যে বললাম এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস। সুতরাং সেনাবাহিনীর 2-1 প্রতিনিধি সংসদে বসবে আর ওয়াকার সেটা হতে দেবে না কিংবা হবে না যে কোনো ওয়েতে, এটা তো হইতে পারে না। সেই জায়গা থেকে হাসনাতকে ওয়াকারুজ্জামান সংসদে পাঠিয়েছেন। আপনারা জানেন, মনে আছে শাহবাগে স্লোগান হয়েছিল ইনকিলাব মঞ্চের ব্যানারে, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে একাধিক দেশদ্রোহী জঙ্গি সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, কিন্তু একটা বক্তব্যের জন্যেও সেনাবাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ করেনি। ব্যারিস্টার ফুয়াদকে নামমাত্র ধরে নিয়ে যাওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে আজ অবধি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার হুঁশিয়ারি বার্তা, সতর্ক বার্তা দেওয়া হয়নি। উল্টো হাসনাতের এসব লাগামহীন বক্তব্যের কারণে ওয়াকার বলেছে তারা ছোট মানুষ, তারা বুঝে না, তাদের বয়স কম, তারা বড় হলে বুঝতে পারবে। বড় হয় নাই, শত কোটি টাকা ধান্দা করে ফেলেছে, বড় হয় নাই, আবার বাচ্চার বাপ হয়ে গেছে, তাহলে আর কবে বড় হবে জেনারেল ওয়াকারুজ্জামান? আপনার সন্তান সমতুল্য হাসনাত আব্দুল্লাহ শেখ পরিবারের দয়া দ্বারস্থে সেনাপ্রধান হইল, এবং সেনাপ্রধান হবার ঠিক 2-2.5 মাসের মাথায় আওয়ামী লীগ সরকারকে ফেলে দিল ষড়যন্ত্রের মাধ্যমে, ডিপ স্টেটের টাকা খেয়ে। সুতরাং বিএনপি হুঁশিয়ার, সাবধান। এই সেনাপ্রধানকে আপনারা সরিয়ে ফেলেন, অন্যথায় যে কোনো সময় দেখবেন অন্য একটা গ্রুপের কাছ থেকে টাকা খেয়ে জামাতের পারপাস সার্ভ করতে গিয়ে, জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারেক রহমানকে একটা বিপদে ফেলে দেবে না, তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এ ধরনের গাদ্দার যেখানেই যাবে সেখানেই তারা ভয়ঙ্কর, যেখানেই যাবে সেখানেই তারা দেশের ক্ষতি করবে, রাষ্ট্রপ্রধানের ক্ষতি করবে। এদেরকে আপনারা পাশে রাখবেন না। যদি ভালো থাকতে চান, ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, সেক্ষেত্রে এদেরকে সরিয়ে দিতে হবে। আরেকটা সংবাদ, আর এস ফাহিম চৌধুরী, বিখ্যাত মোটো ব্লগার, ইউটিউবার,
আরএস ফাহিম চৌধুরী মোহাম্মদপুরের একজন কাউন্সিলর ছিল, রাজীব, উনার খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ ছিল। আরএস ফাহিম জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রের সময় জুলাই জঙ্গিদের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে ছিল, অর্থাৎ মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করেছিল, যেমনটা বিএনপি সবসময় করে থাকে। না মুক্তিযুদ্ধের পক্ষে, না মুক্তিযুদ্ধের বিপক্ষে, না রাজাকারের পক্ষে সম্পূর্ণরূপে, না রাজাকারের সম্পূর্ণরূপে বিপক্ষে। এই জায়গায় আরএস ফাহিম চৌধুরী অবস্থান করতেছিল, দীর্ঘদিন দুবাই ছিল, এরপর গতকাল দেশে ফিরেছে একদম জানান দিয়ে। এরপর জুলাই জঙ্গিদের, জুলাই সন্ত্রাসীদের মাথা নষ্ট হয়ে গেছে। তালাত মাহমুদ, রাফি, হাসনাত, সার্জিস, মুস্তাফিজ, বাকের মজুমদার সবাই একাধারে স্ট্যাটাস দিচ্ছে লীগের দালালকে ধরতে হবে। আমি বর্তমান সরকারকে আহ্বান জানাই, আরএস ফাহিম চৌধুরীর মতো আওয়ামী লীগকে দয়া করে আপনারা আওয়ামী লীগের ট্যাগ দেন না, আর যদি ট্যাগ দেন তাকে গ্রেফতার করেন। সে যদি অন্যায় করে থাকে তাকে গ্রেফতার করেন, জিজ্ঞাসাবাদ করেন, তদন্ত করেন, এরপর তার বিচার নিশ্চিত করেন। সুতরাং আরএস ফাহিমকে নিয়ে যারা লাফালাফি করতেছেন, আরএস ফাহিম আওয়ামী লীগের লোক, এইটা আপনাদের ভুল ধারণা। সেলিব্রিটি, মিডিয়া ব্যক্তিত্ব, এদের কোনো চরিত্র নাই, এদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ নাই। এরা যেখানে সুযোগ সুবিধা পাবে, মধু পাবে, সেখানেই মৌমাছির মতো উড়ে চলে যাবে। সুতরাং এদেরকে কোনো মতাদর্শের কিংবা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি মনে করবেন না, যদি করেন তাহলে ভুল ভাববেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 36 পৃষ্ঠার ভিসি অলরেডি পদত্যাগ করে ফেলেছেন, হয়তোবা যে কোনো সময় ফ্লাই করবেন, চলে যাবেন। কোনো একটা দেশের রাষ্ট্রদূত, তাকে বানানোর একটা প্রক্রিয়া চালাচ্ছে জামাত, যদিও বিএনপির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, কারণ ডাকসুতে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ডাকসুর নেতৃত্বরা তো আসলে বিএনপিকে প্রেশার দিতেছে যে কোনোভাবে তাকে যেন কোনো দেশের রাষ্ট্রদূত করা না হয়, তাকে বিচারের প্রক্রিয়ায় আনতে হবে। 36 পৃষ্ঠার ভিসির পদত্যাগ পত্র, 36 দুগুণে কত, 72 পৃষ্ঠা। এরপর সারা দেশব্যাপী ইনকিলাবকে ছায়াদাবাদ করে দিয়েছে বিএনপির একজন মন্ত্রী। তিনি বলেছেন, ভাষা আন্দোলনকে যারা ধারণ করে, মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে, তারা কখনো ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে পারে না। এটা বাংলা রাষ্ট্রভাষার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। তার কথার মূল প্রতিপাদ্য বিষয় এটাই ছিল। এরপর জুলাই সন্ত্রাসীরা একাধারে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতেছে, হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, এই সেই সবাই ইনকিলাব জিন্দাবাদ। পিনাকি ভট্টাচার্য স্ট্যাটাস দিতেছে ইনকিলাব জিন্দাবাদ। নৌকা পার হয়ে গেলে মাঝি তুই, ওইটা বুঝেন না কি বলছি? খারাপ কথা তো আসলে বলা যাবে না। মানে জুলাই সন্ত্রাসীদের মাথা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, কারণ বিএনপি ইনকিলাব জিন্দাবাদকে ইনকিলাব ছায়াদাবাদ করে দিয়েছে। এখন অনেকে বলার চেষ্টা করছে, তাহলে বাংলাদেশ জিন্দাবাদ কিভাবে বলা হয়? বাংলাদেশ জিন্দাবাদ আর ইনকিলাব জিন্দাবাদের মধ্যে অনেক পার্থক্য আছে। ইনকিলাব ব্যাপারটা বাংলা ভাষার কোনো শব্দ না, এটা উর্দু ভাষার একটা শব্দ। সুতরাং এটাকে বিএনপি ছায়াদাবাদ করে দেয়, বিএনপিকে একটা ধন্যবাদ দিতেই হয়। এ ছিল আজকের মতো বাংলাদেশের খবর। গুজব তো রটাইতে পারি না, গুজব রটাইতে পারলে তো, চটকদার কথা বলতে পারলে তো সাবস্ক্রাইবার, ভিউয়ার তরতর করে বেড়ে যায়। আপনারা তো সাবস্ক্রাইব করেন না, শেয়ার করে দিন। আর বাংলাদেশে মির্জাফররা কোনোদিন ভালো থাকতে পারে না, ইতিহাস তাদেরকে ক্ষমা করে না, মানুষ তাদেরকে ক্ষমা করে না। সুতরাং এগুলা নিয়ে ভাবার কিছু নেই। তবে বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা কখনোই কোনো মির্জাফরকে ঠাঁই দেন না যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান। যদিও আপনাদের মেয়াদকাল আমি 6 মাস 8 মাস ধরে দিয়েছি, এরপর আপনারা থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। ভালো থাকবেন, ধন্যবাদ।